নমস্কার, আশা করি সবাই ভালো আছো এবং পড়াশুনো করছো। তো আজকে আমরা ঔপনিবেশিক অরণ্য আইন শেষ হয়ে যাওয়ার পর ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে যে বিদ্রোহ, বিপ্লব, অভ্যুত্থান সংঘটিত হচ্ছে তার চরিত্র বিশ্লেষণ করার চেষ্টা করব। তো চলো দেখি বিপ্লব, অভ্যুত্থান ও বিদ্রোহ বলতে ঠিক আমরা কি বুঝি। আক্ষরিক অর্থে বিদ্রোহ, বিপ্লব এবং অভ্যুত্থান তিনটি একই সূক্ষ্ম পার্থক্য আছে এর ভেতরে। এই সূক্ষ্ম পার্থক্যটা আমাদের জানতে হবে। বিপ্লব, বিদ্রোহ, অভ্যুত্থানের মধ্যে কি কি পার্থক্য, কোন কোন বৈশিষ্ট্য নিরিখে আমরা কোন ঘটনাকে বিপ্লব বলবো, কোন ঘটনাকে অভ্যুত্থান বলবো, কোন ঘটনাকে বিপ্লব বলবো, আমরা জানার চেষ্টা করি। তো প্রথমে আমরা বিদ্রোহ কাকে বলে দেখব। প্রচলিত ব্যবস্থা পরিবর্তনের দাবিতে বিরোধী জনসমষ্টির আন্দোলনকে বিদ্রোহ বলে। মানে কোনো একটা ব্যবস্থা ধরো চলছে, চলমান কোনো একটা ব্যবস্থা, সেই ব্যবস্থা পরিবর্তনের দাবিতে বিরোধী জনগোষ্ঠী, মানে যারা সরকার বিরোধী হতে পারে, শাসক বিরোধী হতে পারে, রাজা বিরোধী হতে পারে। রাজা বিরোধী কি করবে? রাজতন্ত্রের প্রচলিত ব্যবস্থার পরিবর্তন চাইবে। শাসক বিরোধী কি করবে? শাসকের প্রচলিত ব্যবস্থার পরিবর্তন চাইবে। তো এই প্রচলিত ব্যবস্থার পরিবর্তনের দাবিতে জনসমষ্টির দ্বারা পরিচালিত আন্দোলনকে বলা হয় বিদ্রোহ। বিদ্রোহের সংজ্ঞা মোটামুটি পরিষ্কার। তাহলে কি বলবে? না বলবে প্রচলিত ব্যবস্থা পরিবর্তনের দাবিতে বিরোধী জনসমষ্টির আন্দোলনকে বলা হয় বিদ্রোহ। বিদ্রোহের বেশ কতগুলি বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো কি কি একটু দেখে নিই। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সাময়িক অসন্তোষ। মানে হচ্ছে হঠাৎ কোনো ঘটনা, হঠাৎ কোনো অসন্তোষ, মানে ক্ষোভ, বিক্ষোভ, কোনো ঘটনা হঠাৎ করে ঘটে গেছে ধরো, সেরকম কোনো ঘটনাকে সামনে রেখে কি হবে? না বিদ্রোহ পরিচালিত হবে। বিদ্রোহ কি থাকবে? বিদ্রোহ স্বল্পস্থায়ী, দীর্ঘস্থায়ী দুরকম হতে পারে। মানে মনে করো খুব অল্প সময় ধরে বিদ্রোহটা হচ্ছে, বা দীর্ঘকাল ধরে কোনো বিদ্রোহ চলতে পারে। যেমন মহাবিদ্রোহের কথা আমরা জানি, অনেকটা দিন ধরে চলেছিল, অনেকটা জায়গা জুড়ে চলেছিল, সেরকম। আবার সবসময় বিদ্রোহ যে হঠাৎ কোনো অসন্তোষ থেকে আসবে এমনটা নয়। দীর্ঘদিনের পুঞ্জীভূত যে ক্ষোভ, পুঞ্জীভূত ক্ষোভ মানে ধরো মনে করো কোনো শাসকের বিরুদ্ধে বৃহত্তর জনগোষ্ঠীর একটা পুঞ্জীভূত ক্ষোভ আছে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবে যে মাধ্যমের দ্বারা, সেই মাধ্যমটা হচ্ছে বিদ্রোহ। আবার বলছে কোনো ছোট বিষয়কে সামনে রেখেও পরিচালিত হয়। মানে বিদ্রোহ যে সবসময় বড় বিষয়কে সামনে রেখে পরিচালিত হবে তা না, ছোট ছোট বিষয়কে সামনে রেখে অনেক সময় পরিচালিত হতে পারে। ছোট বিষয় মানে ধরো মনে করো কোনো একটা কৃষককে অন্যায়ভাবে অত্যাচার করা হলো, গোটা কৃষক সম্প্রদায় শাসকের বিরুদ্ধে চলে যেতে পারে। এটা ছোট্ট ঘটনা। ধরো কোনো একটা হসপিটালে কোনো একটা ডাক্তারকে কেউ মারল, সমস্ত ডাক্তাররা কি করলো? না বিদ্রোহ ঘোষণা করে দিল। তো এই ছোট ঘটনাকে সামনে রেখে অনেক সময় পরিচালিত হয়, আস্তে আস্তে এটা বৃহত্তর পরিসরে জায়গা করে নেয়। বলা হচ্ছে পরিকল্পিত বা অপরিকল্পিত। সব সময় যে বিদ্রোহ পরিকল্পনা মেনে হবে এমনটা কিন্তু নয়। আবার সবসময় বিদ্রোহ যে অপরিকল্পিত হবে এমনটাও নয়। সুতরাং বিদ্রোহের একটা মুখ্য বৈশিষ্ট্য কি? না পরিকল্পিত ও অপরিকল্পিত এই দুইভাবেই হয়। বিদ্রোহের ক্ষেত্রে কি পাওয়া যায়? না বিদ্রোহের ক্ষেত্রে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে নামমাত্র কিছু সংস্কার। মানে মনে করো 100% দাবি নিয়ে কেউ ঘেরাও করলো কোনো একটা জায়গা, হয়তো 10% দাবি পূরণ হবে, একটা সামান্য দাবি। মানে বৃহত্তর কিছু চাইতে গেলে হয়তো পাবো না, কিন্তু সামান্য কিছু পাওয়া যেতে পারে। তাহলে দেখো বিদ্রোহের বৈশিষ্ট্যগুলো কী কী। প্রথম বৈশিষ্ট্য আমি বলেছি সামরিক অসন্তোষ, মানে অল্প সময়ের জন্য হবে। তারপরে বলেছি এটি দীর্ঘস্থায়ী বা স্বল্পস্থায়ী দু রকমের হতে পারে। দীর্ঘদিনের পঞ্জীবিত ক্ষোভকে সামনে রেখে হতে পারে, ছোট ছোট বিষয়কে সামনে রেখে পরিচালিত হতে পারে। এটি পরিকল্পিত অপরিকল্পিত দুইভাবেই হতে পারে। নামমাত্র কিছু সংস্কার এখানে পাওয়া যেতে পারে। উদাহরণ কি? রংপুর বিদ্রোহ।
পাবনার কৃষক বিদ্রোহ, নীল বিদ্রোহ, এই কোনো বিদ্রোহ কিন্তু পরিকল্পনা করে হয়নি। আবার কোনো বিদ্রোহ কিন্তু কোনো ছোট ঘটনাকে সামনে রেখেই হয়নি, আবার বড় ঘটনাকে সামনে রেখে হয়নি। অর্থাৎ বিদ্রোহ হচ্ছে হঠাৎ করেও হয়, আবার পরিকল্পনা করেও হয়। সবসময় এটি পরিকল্পিত অপরিকল্পিত দুইভাবেই হয়, এটি স্বল্পস্থায়ী দীর্ঘস্থায়ী দুভাবেই হয়। মোটামুটি বিদ্রোহ সম্পর্কে আমাদের ধারণা তাহলে পরিষ্কার। তাহলে বিদ্রোহের সংজ্ঞা আমরা কি বলবো না, কোনো রূপভাবে বিদ্রোহের সংজ্ঞা দেওয়ার সময় বলবো আমরা কি, বিদ্রোহের সংজ্ঞা বলতে আমরা বিদ্রোহ বলতে আমরা কি বুঝি না, প্রচলিত ব্যবস্থার পরিবর্তনের দাবিতে বিরোধী জনসমষ্টির আন্দোলনকে বলা হয় বিদ্রোহ। আর বিদ্রোহের বৈশিষ্ট্য তোমরা দেখে নিলে। এবার হচ্ছে অভ্যুত্থান। অভ্যুত্থান হচ্ছে দেখো কোনো জনগোষ্ঠীর অসন্তুষ্ট মানুষজন যে উপায়ে নিজেদের ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করে তাকে অভ্যুত্থান বলে। এক্ষেত্রে নিজের মানুষদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে, মানে হচ্ছে কোনো একটা জনগোষ্ঠী, মনে করো মিলিটারি, ডক্টর, শিক্ষক, এত একটা সম্প্রদায়, একটা গোষ্ঠী, এরা কি করে, এদের নিজেদের মানুষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে, এইটা হচ্ছে অভ্যুত্থান। মানে হচ্ছে কোনো জনগোষ্ঠী তখন নিজের জনগোষ্ঠীর মানুষের বিরুদ্ধে অসন্তুষ্ট হয়ে যে ক্ষোভ প্রকাশ করছে, সেই ক্ষোভ বা প্রতিবাদকে আমরা বলছি অভ্যুত্থান। বোঝা গেল এই পর্যন্ত? অভ্যুত্থানের কতগুলি বৈশিষ্ট্য রয়েছে। প্রথমত বৈশিষ্ট্য যেটা হচ্ছে ক্ষমতার কেন্দ্র পরিবর্তন করার চেষ্টা। মানে কি, মানে হচ্ছে ক্ষমতায় যিনি আছেন, মনে করো মাস্টারদের মধ্যে একজন হেডমাস্টার মশাই, ওকে সরিয়ে দিয়ে আরেকজন হেডমাস্টার মশাই করা হবে, মানে ক্ষমতার পরিবর্তন হয়। রামের জায়গায় শ্যাম, এরকম একটা ব্যাপার, মানে একজনের জায়গায় আরেকজনের জায়গায় বি, এরকম একটা ক্ষমতার ভর কেন্দ্রটা পরিবর্তন হবে অভ্যুত্থানের দ্বারা। আর কি হবে, ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে, মানে ও খারাপ এ ভালো, এর স্বার্থে আমি লড়াই করব, এরকম একটা ব্যাপার এখানে কিন্তু কাজ করবে। মানে কি, ক্ষমতার কেন্দ্র পরিবর্তন করা হবে। আর কি করা হবে না, ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে, বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে ব্যক্তি স্বার্থ। আর রাষ্ট্রের মূল কাঠামোর কোনো পরিবর্তন ঘটবে না। মানে এই অভ্যুত্থান কখনই রাষ্ট্রের বিরুদ্ধে ঘটবে না, অভ্যুত্থান কখনো রাষ্ট্রের বিরুদ্ধে ঘটবে না। অভ্যুত্থান ঘটবে কাদের বিরুদ্ধে, নিজের শ্রেণীর বিরুদ্ধে ঘটবে। উদাহরণ কি না, উদাহরণ হচ্ছে সিপাহী বিদ্রোহ, এটা কিন্তু একটা অভ্যুত্থানের মতো। উদাহরণ কি না, উদাহরণ হচ্ছে নৌ বিদ্রোহ, নিজেদের শ্রেণীর মধ্যে হয়েছিল, এটা হচ্ছে অভ্যুত্থান। সুতরাং অভ্যুত্থানের সংজ্ঞায় তাহলে তোমরা কি বলবে না, অভ্যুত্থানের সংজ্ঞায় বলবে কি না, জনগোষ্ঠীর অসন্তুষ্ট মানুষজন যে উপায়ে নিজেদের প্রতিবাদ করছে সেই উপায়টার নামই হচ্ছে অভ্যুত্থান। বিপ্লব কোনো প্রচলিত ব্যবস্থার দ্রুত আমূল পরিবর্তন। এক কথায় বিপ্লব মানে হচ্ছে পরিবর্তন। অতএব যখন সামাজিক পরিবর্তন তখন সেটা সামাজিক বিপ্লব, যখন রাজনৈতিক পরিবর্তন তখন সেটা রাজনৈতিক বিপ্লব, যখন অর্থনৈতিক পরিবর্তন তখন সেটা অর্থনৈতিক বিপ্লব। বিপ্লব তাহলে কি, কোনো প্রচলিত ব্যবস্থার দ্রুত আমূল পরিবর্তন। এই অবধি বোঝা গেল? বিপ্লবের কতগুলি বৈশিষ্ট্য। বিপ্লবের বৈশিষ্ট্যগুলোর মধ্যে দেখো, প্রথমত দেখো তোমরা ফরাসি বিপ্লব জানো, ফ্রান্সের বুর্বো রাজতন্ত্রের বিরুদ্ধে ফরাসি জনগণের যে বিপ্লব সেটা হচ্ছে ফরাসি বিপ্লব। রুশ বিপ্লব জানো, রুশ বিপ্লবটা কি না, রাশিয়ার জনগণ জারের বিরুদ্ধে যেটা করেছিল সেটা হচ্ছে রুশ বিপ্লব। শিল্প বিপ্লব জানো, শিল্পের আমূল পরিবর্তন। সবুজ বিপ্লব জানো, কৃষির ক্ষেত্রে আমূল পরিবর্তন। সুতরাং বিপ্লব মানে হচ্ছে আমূল পরিবর্তন। এখন বিপ্লব কেন বলব, পরিবর্তন হবে বলে তো, তাহলে পরিবর্তনের জন্যই বিপ্লব করা হয়েছে। মানে বিপ্লব যদি হয় তাহলে কি বলতে হবে, আমার লক্ষ্য সফল হয়েছে। আমি বিপ্লব করলাম কাকে, কোনো একজন মানুষকে ক্ষমতা থেকে সরানোর জন্য, সে সরে গেল, সরে গেলেই বিপ্লব হলো। আর বিপ্লব যখনই হলো তখন কি হলো, আমার টার্গেট সাকসেস হয়েছে।
মানে আমি সফল, তাই তো? সুতরাং বিপ্লবীর বৈশিষ্ট্য হচ্ছে মানুষের সফল আন্দোলন। বিপ্লবের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে বিপ্লবের ফলে কী হবে না, মানুষ সফল হবে। আর কি হবে না, প্রচলিত ব্যবস্থার দ্রুত পরিবর্তন ঘটবে। দেখো ফরাসি বিপ্লব যদি দেখো, ফ্রান্সের রাজতন্ত্র ভেঙে গিয়ে হঠাৎ করে প্রজাতন্ত্র চলে এলো। শিল্প বিপ্লব যদি দেখো, কুটির শিল্প থেকে যন্ত্রচালিত বিপ্লব চলে এলো। রাশিয়ার স্বৈরাচারী জারতন্ত্র ভেঙে গিয়ে কি হলো না, গণতন্ত্র তৈরি হলো, সমাজতন্ত্র তৈরি হলো। এগুলো তৈরি হয়েছিল বিপ্লবের ফলে। তাহলে আর কি হবে না, আর বিপ্লবের ফলে গণতন্ত্র, সমাজতন্ত্র, প্রজাতন্ত্রের মতো নতুন নতুন মতাদর্শের কিন্তু জন্ম হবে। সুতরাং এই তিনটে বিষয় যে আমরা আলোচনা করলাম, বিপ্লব, বিদ্রোহ আর অভ্যুত্থান, এর মধ্যে বিপ্লব হচ্ছে শেষ প্ল্যাটফর্ম। অর্থাৎ বিপ্লবের মধ্য দিয়ে বিশ্বে নতুন নতুন চিন্তাভাবনার জন্ম হবে, প্রচলিত ব্যবস্থার পরিবর্তন ঘটবে এবং মানুষের প্রত্যেকটি আন্দোলন কি হবে না, সফলভাবে পরিচালিত হবে। সুতরাং অভ্যুত্থান, বিপ্লব এবং বিদ্রোহের যে পার্থক্য পরীক্ষা যদি পড়ে, তোমরা এরমভাবে লিখে দেবে। নমস্কার।